আমার স্বামী যখন বলল তার তোমাকে চাই, আমার ভেতর দিয়ে কী ঝড় যাচ্ছিল তখন তুমি বুঝতে পারছো। জোনাকি লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে বসে রইল, যেন সমস্ত অপরাধ ওর একার, যেন সমস্ত লজ্জা শুধুমাত্র ওর। শর্মী ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল, কি জাদু করলে ওকে বলো তো? কেন তোমার জন্য এত উতলা হয়ে উঠেছে ও? কি নেই আমার ভেতর? আমাকে একটু বলো না, আমি নিজের ব্যর্থতা জানতে চাই। জোনাকি মুখ তুলে তাকিয়ে দেখল শর্মী কাঁদছে, ভীষণ অসহায়ত্ব ওর কণ্ঠের ভেতর। জোনাকির ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে তৎক্ষণাৎ শর্মীর একটা হাত চেপে ধরে বলে উঠল, আমি তাকে কোনো জাদু করিনি, আমি তাকে পছন্দই করি না। এইখানে আমার কোনো হাত নেই, সব করেছে আমার দুলাভাই। আপনি আমাকে এভাবে দোষারোপ করবেন না, আর কাঁদবেন না। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি তোমাকে ক্ষমা করব না কখনো। যে ছুরির আঘাত তুমি আমায় দিলে, যে ছুরির আঘাত তুমি আমায় দিলে, সেই একই আঘাত একদিন জর্জরিত হবে তুমিও। জোনাকির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শর্মী জোনাকির হাত সরিয়ে দিয়ে ফের বলে উঠল, এসো, আমার সংসারে তোমার স্বাগতম জোনাকি। এরপর উঠে চলে গেল। জোনাকির বুক ভেঙে গেল। বাকিটা জীবন কারো সংসার ভঙ্গের কারণ হয়ে থাকতে হবে ওকে। ঘটনার মূল হোতা ফয়সাল, ওর দুলাভাই। জোনাকিরা দুই বোন। বাবা চলে যাওয়ার পর যেখানে বাকি আত্মীয়রা এক প্রকার মুখ ফিরিয়ে নিল, সেখানে ফয়সাল ওদের মাথার ওপর ছাদ হয়ে দাঁড়ালো। সেই থেকে এই বাড়ির কর্তা হয়ে উঠল সে। সব কিছু সিদ্ধান্ত শুধুমাত্র সে একাই নেয়। একসময় সাংসারিক খুঁটিনাটির সিদ্ধান্ত নিতে নিতে মানুষগুলোর জীবনের ওপরও নিজের প্রভাব খাটাতে লাগলো। সে বলল, জোনাকির আর পড়ে কাজ নেই। জোনাকি তাই পড়াশোনা ছেড়ে দিল। সে বলল, মায়ের এভাবে বসে বসে খাওয়া উচিত না। তাই মা ঘরেই দর্জির কাজ শুরু করে দিল। সে বলল, জোনাকিকে ঘরে আর কতদিন রাখবে, এবার বিয়ে দেওয়া উচিত। তখন সবাই তাই মেনে নিল। কেউ শুনল না জোনাকি কি চায়। জোনাকির মা ফয়সালকেই পাত্র খোঁজার গুরুদায়িত্ব দিয়ে দিলেন। কিছুদিনের মধ্যেই শাওনকে নিয়ে বাড়ি এলো ফয়সাল। পরিচয় দিল নিজ কলিগ হিসেবে। একই অফিসে কাজ করছে ওরা দুজন। ভালো ভদ্র ছেলে, চেহারা সুন্দর, স্ত্রীকে ভীষণ মহব্বতে রাখবে। বাড়ির সবাই খুশি মনে মেনে নিল, জোনাকিও মেনে নিল। কিন্তু তারপর এক গভীর রাতে জোনাকির ফোনে মেসেজ এলো অপরিচিত এক নাম্বার থেকে। সেখানে একটি বাক্যই লেখা, প্লিজ দেখা করতে চাই। কে বা কোথায় কিচ্ছু লেখা নেই আর। জোনাকি সকালে মেসেজটি দেখা মাত্র ফোন দিতে রিসিভ করলো ভীষণ মিষ্টি কণ্ঠের এক অধিকারিণী। জোনাকিকে অনুনয় করল একটিবার দেখা করার জন্য। তাই আজ এই পারে ও এসেছিল এবং এসে জানতে পারল শাওন এবং ওর দুলাভাই কত বড় ছল করে ওর জীবনটা ধ্বংস করতে চলেছে। বাড়ির ফিরতি পথটা ঘোরগ্রস্তের মতো কাটল ওর। রিস্কায় চেপে আজ আর বাতাসে গা ভাসানো হলো না। গাড়ির বিকট হর্নগুলো ওর কর্ণকুহুরে ভেসে এলো না আজ। মাথার ভেতর কুটকুট করে কামড়ে খাওয়া রাজ্যের বিষ পোকা যেন ও কখনো যে বাসার সামনে পৌঁছে গেল টেরই পেল না। রিস্কাওয়ালা মামা যখন বললেন, আপা আইসা পড়েছি, ঠিক তখন জোনাকির চিন্তাধারা হোঁচট খেল। সে আশেপাশে তাকিয়ে নিজেকে ধাতস্থ করতে সময় নিল খানিকক্ষণ। এরপর ভাড়া মিটিয়ে গেটের ভেতর ঢুকেও দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। ঠিক তখনই একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলল, শাওনকে সে বিয়ে করবে না। তাতে যত ঝড় আসার আসুক, কোনোভাবেই সে শাওনকে বিয়ে করবেই না। জোনাকির মৃদু শ্বাস ফেলে ফ্ল্যাটের দিকে এগিয়ে চলল। ফয়সাল বাড়িতেই ছিল। সকাল বেলায় এসেছে, এখন বেলা 11:30 প্রায়। জোনাকিকে ঘরে ঢুকতে দেখেই ফয়সাল ড্রয়িং টেবিল থেকে হাঁক ছাড়লেন, কিরে কোথায় গিয়েছিলি? জোনাকি জড়সড় কণ্ঠে ছোট করে উত্তর করল, এই একটু বাইরে। সে তো আমিও জানি। মাকেও নাকি কিছু বলে যাসনি? সত্যি সত্যি বল, কোথায় গিয়েছিলি? আবার নাগর টাগর বানাইছিস নাকি? জোনাকির চোখ মুখ কুঁচকে তাকাতেই ফয়সাল ফের বলে উঠল, বানালেও ছেড়ে দে ভাই। অনেক কষ্টে একটা যোগ্য পাত্র পেয়েছি তোর জন্য, তোকে মাথায় করে রাখবে।
ও ভালো কথা, শাওন চাচ্ছিল আজ বিকেলে তোকে নিয়ে বেরোতে। কী সব কেনাকাটা করে দেবে নাকি? বেচারা দিন গুনছে, কবে বিয়েটা হবে। মা এবার এগিয়ে এলেন, বলতে লাগলেন, কেমন রাজপুত্রের মতো ছেলে। আমার মেয়েটার কপালে এত সুন্দর জামাই থাকবে আমি ভাবিনি বাবা। সবই তোমার তৎপরতা। তুমি না থাকলে আমাদের যে কি হতো। মা আঁচল দিয়ে চোখ মুছলেন। জোনাকির ভেতরটা জ্বলে গেল। কি আর হতো? এর চেয়ে ভালো হতো অথবা এর চেয়েও খারাপ। মায়ের অতিরিক্ত বাড়াবাড়িতে ফয়সাল এত অধিকার পেয়ে আজ ওর জীবন নিয়ে খেলছে। ফয়সাল মায়ের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে জোনাকিকে উদ্দেশ্য করে বলল, দুপুরের পরপরই আমি আসতে বলি ওকে। তুই তৈরি হয়ে থাকিস জোনাকি। না গেলে হয় না? ফয়সালের আগে মাই ধমকালেন, কেন যাবি না? কারণ। মা বলতে গিয়েও জোনাকি থামল। একটা বিষয় ওর মাথায় ঢুকছে না। শর্মির বলা কথাগুলো কি আসলে সত্যি? যদি সত্যি হয় তাহলে এই মেয়ে কেন এত সহজে ওকে মেনে নিচ্ছে? এই মেয়ের তো তুমুল হাঙ্গামা করার কথা, হইচই করবে, দরকার পড়লে থানা পুলিশ করবে। কিন্তু এভাবে ওর সঙ্গে দেখা করতে এসে সব কিছু জানিয়ে বিদায় নেওয়ার মানে কি? শাওন যেরকম হাসিখুশি মানুষ, আচার আচরণ ভালো, তার পক্ষে আদৌ এমন কিছু করা সম্ভব না। একটু সময় নিয়ে ঘেঁটে দেখতে হবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। জোনাকির জানতে হবে। জোনাকিকে হুট করে থেমে কিছু একটা ভাবতে দেখে ফয়সাল এবং মা দুজনেই একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলেন। ফয়সাল বলল, কি রে, কি ভাবতে বসলি? জোনাকি স্বস্তি ফিরে পেল। না কিছু না, আমি যাব। ওনাকে বলে দাও দুপুরের লাঞ্চটাও ওনার সাথে করব আমি। উনি কি আমাকে নিতে আসবে নাকি আমার যেতে হবে? ফয়সাল মহানন্দে বলল, ওই তোকে নিতে আসবে। তুই শুধু তৈরি হয়ে থাক। শোন, আজ একটা শাড়ি পর, শাড়িতে তোকে দারুণ লাগে কিন্তু। হুঁ। জোনাকি নিজের ঘরে চলে গেল। ফয়সাল সঙ্গে সঙ্গে শাওনকে ফোন করল। মা শান্তি পেলেন। কেন যেন জোনাকি শাওনের ব্যাপারে দোনোমনো। এবার বোধ হয় একটু একটু মেনে নিতে শুরু করেছে। মানুক মেয়েটা খুশি থাকুক, সুখী হোক, আর কিচ্ছুটি চায় না উনি। কোথায় গিয়েছিলে? অসময়ে শাওন বাড়ি থাকবে আশা করিনি শর্মি। তাই অনেকটা চমকে উঠল ও, থতমত খেল। পর মুহূর্তে দ্রুতই নিজেকে স্বাভাবিক করে বলল, একটু বেরিয়েছিলাম। কোথায়? শাওনের গলার স্বর কঠিন। শর্মি ভেতরে ভেতরে কেঁপে উঠল। ডান পাশে কোমরের কাছটাতে চেপে ধরল সঙ্গে সঙ্গে অজান্তেই। সপ্তাহও হয়নি শাওন সিগারেট চেপে ধরেছিল এখানে, এখনো ঘা শুকায়নি। বাজারে? কেন? পুঁই শাক কিনতে। না তা কোথায় তোমার শাক? পাওনি? শর্মি কাঁচুমাচু ভঙ্গিতে মাথায় এদিক ওদিক নাড়াল। শাওন হুট করে কাছাকাছি এসে দাঁড়ালো ওর। তারপর যেখানটায় শর্মির ঘা, সেখানটায় আস্তে আস্তে হাত নিয়ে খট করে চেপে ধরল। তৎক্ষণাৎ ব্যথায় গুঁগিয়ে উঠল ও। শাওন আরও কাছাকাছি চলে এলো। এত কাছাকাছি যে ওর নিঃশ্বাসের উত্তপ্ত শব্দ শর্মির কর্ণকুহরে গিয়ে ঠুকেছে। শাওন চিবিয়ে চিবিয়ে বলল, আজকের পর থেকে এই ঘরে আর পুঁইশাক ঢুকবে না। কি বলছি মনে থাকবে? থাকবে, মনে থাকবে। ঘাড় কাত করল ও। শাওন হাতটা সরিয়ে নিয়ে শর্মির গালে একটা টোকা দিয়ে গুনগুন করতে করতে বেরিয়ে গেল। শর্মির দু চোখ বেয়ে বন্যা নামে। শেষমেশ এই ছেলে তার কপালে। মেইন গেইটে দাঁড়িয়ে আছে জোনাকি। হাত ঘড়িটার সময় জানান দিচ্ছে 2টা বেজে 32 মিনিট। জোনাকি আরেকবার হাত ঘড়িটা দেখল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম ফোটা। বেশ গরম পড়েছে। এই গরমে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা কষ্টকর। একটু একটু রাগ হচ্ছে তার। শাওন সেই কখন মেসেজ করে জানালো নিচে নামো। জোনাকি এসে দাঁড়িয়ে আছে, কিন্তু শাওনের দেখা নেই। জোনাকি একটা দীর্ঘশ্বাস ফেলল। এমনই সময় কালো গাড়িটা এলো। একদম সাই করে সামনে এসে ঝট করে থেমে গেল। কালো কাজ আস্তে আস্তে নামাতে শাওনের হাসি হাসি অপরাধী মুখখানা উকি দেয়। শাওন বলল, বেশি দেরি করে ফেলেছি। জোনাকি মনে মনে একটা ভয়ানক গালি দিলেও বাহির থেকে রইল নিশ্চুপ। শাওন উত্তর না পেয়ে অল্প একটু হাসল।
ডোর আনলক করতে করতে বলল, ওঠো, এসো। জোনাকি বিনা বাক্য ব্যয়ে চুপচাপ গাড়িতে উঠে বসল। শাওন ড্রাইভ করা শুরু করলো। পরিবেশ ভারী, নিস্তব্ধ। জোনাকি কিচ্ছুটি বলছে না, এদিক ওদিক তাকাচ্ছেও না। কেমন জড়সড় হয়ে কপাল ভাঁজ করে সামনে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে সামনে রাস্তায় বড় গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হচ্ছে। শাওন ঠোঁটের হাসি দীর্ঘ করে নিজেই নীরবতা ভাঙতে বলে উঠল, ম্যাডাম কি রাগ করেছেন? জোনাকি এই প্রশ্নের ধার দিয়েও গেল না, বরং প্রশ্নের জবাবে সে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল তৎক্ষণাৎ। সন্দিহান গলায় জানতে চাইল, আপনার বেতন কত? হ্যাঁ, আপনার বেতন কত? শাওন ভ্রু কুঁচকে হাসি হাসি মুখ করে উত্তর জানালো, ম্যাডামের সব ধরনের আবদার পূরণ করতে যথেষ্ট। জোনাকি শক্ত কণ্ঠে বলল, হেয়ালি করবেন না। আপনার বেতন কত? ৮০,০০০? জোনাকি এক মুহূর্ত চুপ করে কিছু একটা হিসেব মেলাতে লাগলো। তারপর পুনরায় জানতে চাইল, এই গাড়িটা আপনার কত বছরের সেভিংস দিয়ে কিনেছেন? শাওন ওর ইশারা বুঝতে পেরে এবার হেসেই ফেলল খটখট করে, আমার সেভিংস দিয়ে কিনেছি। এই কথা কে বলল? তবে শাওন এক চোখ চেপে বলল, ধরে নাও শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। জোনাকি গলায় কাঠিন্য যোগ করে বলে উঠল, এর মানে আপনি বিবাহিত? তুমি মজাও বোঝো না, কেমন সিরিয়াস হয়ে গেলে? বিবাহিত হলে তোমাকে বিয়ে করতে চাইবো কেন? আমি কি চরিত্রহীন নাকি? আপনি খুব সাধু পুরুষ, একদম। আমার মতো ইনোসেন্ট ছেলে একটাও নেই। যদি খুঁজে এনে দেখাতে পারো, এই গাড়ি তোমার নামে লিখে দেব। বাজি। জোনাকি মুখ বেঁকিয়ে বলল, আপনি আমাকে একটা কথায় সত্যি সত্যি উত্তর দিবেন? ঝট করে হার্ট ব্রেক কষল শাওন। জোনাকি আরেকটু হলে সামনে বাড়ি খাচ্ছিল। নিজেকে ধাতস্থ করে সে খিটমিট চোখে শাওনের দিকে তাকাতেই শাওন সাবধানী কণ্ঠে বলে উঠল, রেস্টুরেন্ট পার করে যাচ্ছিলাম কথায় কথায়। আর সিট বেল্ট না বাঁধলে সেটা নিশ্চয় আমার দোষ না। জোনাকি বাইরে তাকালো। ওরা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছে। নামতে হবে। আসল কথার সময় যত ঝামেলা। জোনাকি কিচ্ছুটি না বলে গাড়ি থেকে দ্রুততার সঙ্গে নেমে দাঁড়ালো। কি খাবে? প্রশ্ন করল শাওন। জোনাকি পাশ ফিরে তার জানালার কাচ ভেদ করে ব্যস্ত শহরের দিকে তাকিয়ে বলল, কিছু না। তবে এলে কেন? শাওনের কণ্ঠ এবার খানিকটা রুগ্ন শোনালো। জোনাকি ওর দিকে তাকালো তাই। উত্তর দেওয়ার আগে শাওন নিজের শক্ত খোলস ছুঁড়ে ফেলে নরম কণ্ঠে বলে উঠল পুনরায়, আমায় দেখতে এলে বুঝি? তা আমায় দেখলে পেট ভরবে ম্যাডামের? আমার কিন্তু তোমায় দেখলে একদম পেট ভরবে না। বড্ড খিদে পেয়েছে। সাদা ভাত অর্ডার করি, খাসির মাংস দিয়ে, আর ২০ রকমের ভর্তা। এই জায়গাটা ভর্তার জন্য স্পেশাল। এখানে আরেকটা স্পেশালিটি কি জানো? ওরা খাবার সার্ভ করে কলাপাতায় করে। কলাপাতায় খেয়েছো কখনো? কি দারুণ যে লাগে। আপনি ১ মিনিট চুপ করবেন? শাওন থতমত খেয়ে হাসল। আচ্ছা, করলাম চুপ। ম্যাডাম কি বলতে চাই শুনি? জোনাকি ছোট করে নিঃশ্বাস ফেলল। ওর সব কিছু গুলিয়ে যাচ্ছে। শাওনকে দেখে মনে হয় না এই ছেলে ঠকবাজ ক্যাটাগরির হতে পারে ওই মেয়েটাই ঠক শাওনকে পছন্দ করে। শাওন তাকে না চেয়ে জোনাকিকে বিয়ে করতে চেয়েছে শুনে সে উল্টাপাল্টা অনেক কথা বলে দিয়েছে গুবলেট করার জন্য। কেন যেন জোনাকি মনে মনে প্রার্থনা করে এমনটাই যেন হয়। কিন্তু কেন করে ও এরকম দোয়া? তবে কি ওর মনের কোথাও না কোথাও মানুষটা জায়গা করে নিয়েছে? এত দ্রুত কাউকে হৃদয়ে জায়গা দেওয়া সম্ভব? হঠাৎ চুটকির শব্দে জোনাকির ধ্যান ভাঙল। শাওন এক ভ্রু নাচিয়ে বলে উঠল, কি ম্যাডাম? অমন ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? আর কি বা ভাবছেন বলুন দেখি? আমার কিন্তু লজ্জা লজ্জা লাগছে। কথা শেষ করে শাওন এমন ভঙ্গিমা করল, জোনাকি হাসি পেয়ে গেল। এক চিলতে হাসির ছোট ছিটকে বেরিয়েও এলো। শাওন সঙ্গে সঙ্গে বলল, এত সুন্দর হাসিটাকে লুকিয়ে রাখো কেন? জোনাকি চুপ হয়ে গেল। না, মানুষটার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক হতে পারে যদি ওই মেয়েটার বলা সব কথা মিথ্যা হয়। আর যদি সত্যি হয় তবে? জোনাকি ভেবে পায় না। পুনরায় জোনাকিকে ভাবনার সমুদ্রে ডুবে যেতে দেখে শাওন খানিক সিরিয়াস হলো।
হাত বাড়িয়ে জোনাকির একটা হাত বিনা অনুমতিতেই ধরে ফেলল, যেন কত জনম ধরে ওরা একে অপরের পরিচিতি। কাছাকাছি। জোনাকি শিউরে উঠে ভাবনার জগৎ থেকে ছিটকে পড়ল। শাওন বলল, তুমি কি নিয়ে ভাবছো এত? বলো দেখি। সেই আশা থেকে দেখছি তুমি চুপচাপ। জোনাকি মৃদুস্বরে বলল, আমি কি খুব বেশি চঞ্চল নাকি? তা না, কিন্তু এতটাও গম্ভীর নও। কিছু একটা যে হয়েছে তা আমি ১০০-তে ১০০ শিওর। এখন চট করে বলো ফেলো, ঘটনা কি? না বললে না শোনা অবধি তোমায় ছাড়ছি না। শাওনের হাতের মুঠোয় থাকা জোনাকির হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে রইল ও। জোনাকি গুমোট কণ্ঠে বলতে শুরু করল, তাই আজ সকালে আমি একটু বেরিয়েছিলাম। আচ্ছা, তারপর? একজনের সঙ্গে দেখা করতে। কে? শর্মি। এইটুকু বলে শাওনের দিকে সরু দৃষ্টিপাত করল জোনাকি। দেখল নামটা শোনামাত্র ওর কপাল ঈষ্ণ ভাঁজ পড়তে শুরু করে দিয়েছে। জোনাকির বুকের ভেতরটা কেমন মোচড় কেটে উঠল। গতকাল মাঝরাতে আমায় মেসেজ দিয়েছিল মেয়েটা, খুব আর্জেন্ট দেখা করতে চায়। পরে সকালে আমি নাম্বারে কল করি এবং মেয়েটার রিকোয়েস্টে এক্সপোর্ট করে দেখা করতে আসি। মেয়েটাকে তোমার পরিচিত? জোনাকি আকাশ থেকে পড়ল এইবার। উত্তেজিত হয়ে শাওনের হাত থেকে নিজের হাতখানা সরিয়ে নিতে নিতে বলল, আপনার পরিচিতি কেউ নয়। শাওন ঠোঁট কামড়ে এদিক ওদিক মাথা নাড়ল। না তো, নামটাই তো প্রথম শুনলাম। মিথ্যা বলছেন, প্লিজ সত্যিটা বলুন। ও কিন্তু আমাকে সব বলে দিয়েছে। অদ্ভুত। মিথ্যা বলতে যাব কেন? আর কি বলেছে শুনি? বলেছে যে আপনি ওর হাজবেন্ড, আপনি ম্যারিড, কিন্তু আমাকে দেখার পর আপনি পাগল হয়ে গেছেন, আমাকেও বিয়ে করতে চাচ্ছেন। ও আমাকে স্বাগত জানিয়ে গেছে ওর সংসারে, আর বলেছে তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। হোয়াট? শাওনের ভ্রু যুগল অদ্ভুত রকম কুঁচকে গেল। হোয়াট রাবিশ! এইগুলো কোন ধরনের কথা? একটা মেয়ে যাকে আমি চিনি না, জানি না, নামই শুনলাম প্রথম, সে এসব কেন বলতে যাবে? আমি কিভাবে বলবো? আপনার ব্যাপারে বলেছে, আপনিই নিশ্চয় ভালো জানেন। ওর ছবি টবি আছে? দেখলে হয়তো চিনতে পারতাম। নেই। ঠিকানা? জানি না। নাম্বার? জোনাকি দ্রুত নিজের ফোন ঘেঁটে নাম্বারটা দিল। ওর সামনেই শাওন নাম্বারটা ডায়াল করল নিজের ফোন থেকে এবং নাম্বারটি বন্ধ পাওয়া গেল। শাওন জোনাকির দিকে তাকিয়ে বলল, কেউ নিশ্চয় ফাজলামো করেছে। দেখো, ফোন বন্ধ। জোনাকি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে সব কিছু। ও নিজেও নিজের ফোন থেকে শর্মির নাম্বারে ফোন করার চেষ্টা চালালো, কিন্তু বারবারই নাম্বারটি বন্ধ বলল। জোনাকি মৃদু শ্বাস ফেলে টেবিলের ওপর হাত রাখতে শাওন ওর হাতজোড়া নিজের হাতের মুঠোয় চেপে ধরে বলল, তুমি চাইলে আমার বাসায় চলো। দেখো, সেখানে আমি একা থাকি নাকি বউ বাচ্চা সহ। আমার বাবা মা নেই জোনাকি, থাকলে তাদের সাথে কথা বলিয়ে দিতাম। বিশ্বাস করো, আমি বিবাহিত নই। আমি এত বড় ঘৃণিত কাজ করার কথা কল্পনা করতে পারি না। জোনাকি কি বলবে ভেবে পেল না। শাওনকে বিশ্বাস করতে ইচ্ছে করল, আবার মনের ঘরে দোনমনো অবস্থার সৃষ্টি হলো। ও চুপ করে রইল দেখে শাওন গোমড়া মুখ করে ফের বলল, ঠিক আছে, এক্ষুনি বিশ্বাস করতে হবে না। খোঁজ খবর নাও, নিয়ে দেখো, যদি সবটা মিথ্যা প্রমাণিত হয় তবেই আমরা বিয়ে করব। নইলে এখানেই সব ক্লোজ। এবার একটু রিল্যাক্স হও, প্লিজ। শাওনকে অবিশ্বাস করার মতো এরপর আর কিছু খুঁজে পেল না ও। কেউ মিথ্যা বললে নিশ্চয় এভাবে খোঁজখবর নেওয়ার ব্যাপারে এত আগ্রহের সাথে বলতো না, বরং আরও ব্যাপারটা ঢাকতে এটা ওটা নানান গল্প পড়ত। জোনাকি জোরপূর্বক একটু হাসার চেষ্টা করে বলল, ডিম ভর্তা থাকবে তো মেনুতে? শাওনের মুখেও হাসি ফুটে ওঠে। যাক, অবশেষে মেয়েটা ওকে বিশ্বাস করেছে। ক্যাচ ক্যাচ আওয়াজে দরজাটা খুলল। এরপর টিক করে একটা আওয়াজ হলো। সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ল আলো, ধবধবে সাদা আলো। চোখ ধাঁধিয়ে উঠল শর্মির। ও সঙ্গে সঙ্গে দুহাত এক করে চোখ চেপে ধরল। কানে ভেসে এলো চিবানো কথাবার্তা। আমার হাতে খুন হওয়ার সিদ্ধান্ত নিলি? শর্মি হাত সরিয়ে
টিপ টিপ করে তাকালো। শাওন এক হাতে রড নিয়ে দাঁড়িয়ে আছে। ওর সমস্ত শরীর তীব্র ভয়ে আতঙ্কে থরথর করে কেঁপে ওঠে। রড টেনে টেনে আস্তে করে এগিয়ে এলো শাওন। রড টানার শব্দে শর্মির দু চোখের বাঁধ ভাঙে। ও হাত জোর করে শাওনের পায়ের তলায় পড়ল। মিনতির স্বরে বলল, তোমাকে ভালোবাসায় এত বড় শাস্তি আমাকে দিও না। শাওন হাসল, কটাক্ষ মিশ্রিত হাসি। নিচু হয়ে এক হাত শর্মির দুই গল চেপে ধরে কিরমির করে বলল, তাহলে ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেস না কেন? ওই মেয়েকে বিয়ে করলে তুমি ভালো থাকবে শাওন? হ্যাঁ, থাকবো। ওকে আমার চাই। ও আমার নেশা, ও আমার নেশা। শর্মির বুক ভাঙা কষ্ট হলো। অসহায়ের সুরে বলল, ঠিক আছে, বিয়ে করে নিয়ে এসো। আমি ওকে সাদরে বরণ করলাম। সত্যি, সত্যি বলছি। শর্মি ঠোঁট কামড়ে মাথা নাড়ালো। শাওন ওকে টেনে নিয়ে কপালে চুমু এঁকে দিয়ে সঙ্গে সঙ্গে। জোনাকির মন মেজাজ ভালো। বাহির থেকে এসে শাওয়ার নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে নিজেকে পরিপাটি করল। সময়টা সন্ধ্যার পর। এ সময়ে এক কাপ চা খাওয়ার ওর দীর্ঘদিনের অভ্যাস। বরাবরই নিজের চা নিজে বানিয়ে খেলেও আজ মাই এলো ঘরে। জোনাকি আয়নার সামনে দাঁড়িয়েছিল। মাকে ঢুকতে দেখে পেছন ফিরে মিষ্টি করে হাসল। তুমি এলে কেন? আমি বানাতে যেতাম। মা চায়ের কাপটা বাড়িয়ে দিলেন। মন ভালো লাগছে তোর? হ্যাঁ। শাওনের সঙ্গে সব ঠিকঠাক? জোনাকি উত্তরে হাসি ছুড়ে দিয়ে চায়ে চুমুক দিল। চিনি ক চামচ দিয়েছ বলো তো? তুই যদ্দূর খাস 2 চামচ। তবুও মিষ্টি আজ বেশি লাগছে মা। মন ভালো থাকলে সব বেশি বেশি ভালো লাগে। জোনাকি পুনরায় জবাবের বদলে হাসল। তারপর বলল, মা এসো, বসো। তোমাকে একটা কথা বলি। জোনাকি কাপ রেখে দিল। তারপর মায়ের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ রেখে বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর এটা তুমি দুলাভাইকে জানিয়ে দিবে। এবং এ বিষয়ে উনি যেন আমার কাছে কোনো প্রকার কৈফিয়ত চাইতে না আসে, সেদিকেও লক্ষ্য রাখবেন, কেমন? মা ভ্রু কুঁচকালেন। হেয়ালি করিস না। কিসের সিদ্ধান্ত? আমার বিয়ে বিষয়ক। বল। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বিয়েটা করব না। মা স্তব্ধ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। যেন শুনতে পাননি এমন ভঙ্গি করে বললেন, হ্যাঁ, কি বললি? বললাম আমি এই বিয়েটা করব না। এবার শুনেছ? নাকি আরেকবার বলবো? বিয়ে করবি না মানে? কিছু হয়েছে? শাওন কিছু বলেছে? আমাকে বল। কিচ্ছু হয়নি মা। এটা আমার একার সিদ্ধান্ত। ফট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেই হয় বুঝি? কিছু না হলে তুই কেন বিয়ে করবি না? বললাম তো মা, কিচ্ছুটি হয়নি। আমার ভালো লাগছে না, তাই বিয়ে করব না। ভালো না লাগার কি আছে? এমন রাজপুত্রের মতো দেখতে, ভালো চাকরি করে, বেতনটাও নিশ্চয় ভালো। ওখানেই তো সমস্যা মা। রাজপুত্র দেখে বিয়ে করব না। একটা চড় দেব। আমি তোর কথা আগামাথা কিচ্ছু বুঝছি না জনু। মা। জোনাকি মায়ের 2 হাতখানা চেপে ধরল শক্ত করে। মা, আমি সাধারণ মানুষ। আমার সাধারণ একজনই জীবনসঙ্গী হিসেবে চাই। কোনো রাজপুত্রের প্রয়োজন নেই। অতিরিক্ত মিষ্টি আমার সহ্য হয় না, জানো নিশ্চয়। জোনাকি, এটা জীবন। জীবন নিয়ে ছেলেখেলা করিস না। ওর সাথে বিয়েটা হলে তুই খুব ভালো থাকবি। ও তোকে খুব পছন্দ করে। পছন্দ করে বলেই আমি তার সাথে খুব ভালো থাকব, এমন একটা গ্যারান্টি তুমি কোথায় পেয়েছ আমাকে দেখাও। জনু, মা, প্লিজ আর কথা না। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এবং এটাই ফাইনাল। দুলাভাইকে যা বলার বলে দিও। আমি তার ঘ্যানঘ্যানানি সহ্য করতে পারবো না। মা শক্ত কণ্ঠে বললেন, তোর কি কাউকে পছন্দ রে? কই, আমাকে তো কোনোদিন কিছু বলিসনি। জোনাকির ঠোঁটের হাসি দীর্ঘ হলো। জানতাম তুমি এমনটাই বলবে। না মা, আমার কাউকে পছন্দ নেই। আমার কোনো লুকোনো প্রেম নেই। আমি যখন যা করছি সব তোমাকে জানিয়ে এবং জানাবো আগামীতেও। আমি শুধু এটুকু বলতে চাইছি, আমি এক্ষুনি কোনো বিয়ে শাদিতে যেতে চাই না, তাতে যত সুপাত্র আসুক। আর হ্যাঁ, আমি একটা চাকরি খোঁজার চেষ্টা করছি। তোর মাথাটা সত্যি গেছে জোনাকি। তোর ভাইয়া জানলে কিচ্ছু বলার সাহস করবে না যদি না তুমি তাকে সুযোগ দেই। আমরা আমাদের জীবনে তাকে হস্তক্ষেপ করার রাস্তা তৈরি করে দিয়েছি বলেই
এইসব তুই কি বলছিস? ছেলেটা আমাদের জন্য কি না করেছে? তুই সব ভুলে গেছিস? না মা, ভুলে যায়নি। কতটা ভালো করেছে আর কতটা খারাপ আমার সব মনে আছে, একদম অক্ষরে অক্ষরে মনে আছে। আর মা, কাউকে সাহায্য করা মানে তার জীবনের দখলদারি করা নয়। মা উঠে দাঁড়ালেন। আমি কাউকে কিছু বলতে পারবো না। তোর যাকে যা বলার বলে দিস। মা চলে গেলে জোনাকি ছোট একটি দীর্ঘশ্বাস ফেলল। জীবনের অলিগলি কত গভীর। শর্মির ভীষণ ক্ষুধা পেয়েছে। সেই গতকাল খেয়েছিল দুপুরের দিকে। এখন প্রায় সন্ধে। এর ভেতর পেটে কিচ্ছুটি পড়েনি। কিন্তু বেডরুমের দরজা বাহির থেকে বন্ধ। শাওন না চাওয়া পর্যন্ত এই ঘর থেকে শর্মি বেরোতে পারবে না। ঘরে কোনো খাবারও নেই। শর্মি দুর্বল পায়ে উঠে বেড সাইড টেবিলে থাকা পানি খেল। এরপর কী ভেবে যেন একবার দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করতেই সেটি খুলে গেল। এর মানে শাওন লাগিয়ে রেখে যায়নি। শর্মি দ্রুততার সঙ্গে বাইরে বেরিয়ে এলো। আশেপাশে তাকিয়ে কোথাও শাওনকে দেখতে না পেয়ে তার শির দ্বারা বেয়ে কিছু একটা শিহরণ বয়ে চলল। শর্মি চপল পায়ে মেইন ডোরের দিকে এগোতেই কিচেন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। কোথায় যাওয়া হচ্ছে? শর্মি ঝটপট থমকে দাঁড়ালো। ভয়ার্ত চোখে পেছনে ফিরে দেখল কিচেনের দরজায় আয়েশি ভঙ্গিতে শাওন হেলান দিয়ে দাঁড়িয়ে। তার ঠোঁট জুড়ে কটাক্ষের হাসি। শর্মি মিনমিনে স্বরে বলতে লাগলো, না না, কোথায় যাবো? মেইন ডোর খোলা না বন্ধ তা দেখতে। তুমি তো আর আমাকে আটকে রেখে যাও তাই বুঝি? শর্মি ঘাড় কাত করল। এর দিকে হাসি মুখে এগিয়ে এলো শাওন। এক হাত গলিয়ে শর্মির কোমরখানা চেপে ধরতে ও শিউরে উঠল। শাওনের নখের আঁচড় গভীর হয়ে কেটে বসেছে চামড়ার ওপর। লাগছে খুব। শর্মি দাঁতে দাঁত পিষে ব্যথা সহ্য করে শাওনের দিকে তাকালো। শাওন মুখখানা নামিয়ে শর্মির কানের কাছে গিয়ে ফিসফিস করে নাটকীয় ভঙ্গিতে বলল, আমার জোনাক পোকা এ বাড়িতে না এলে আমি বাড়িসহ তোমাকে উড়িয়ে দিব। তুমি নিশ্চয় জানো আমি এক কথার মানুষ। শর্মি স্তব্ধ হয়ে শুনল। কিচ্ছুটি বলতে পারল না। শাওন ওকে ধপ করে ছেড়ে দিয়ে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিমায় স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, খিদে লেগেছে? খিদেটা মরে গেছে। তবুও শর্মি হ্যাঁ সূচক মাথা নাড়ল। বসো টেবিলে, ম্যাগি করছি, চলবে? শর্মি পুনরায় হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ওর মুখে জবাব নেই। অবশ্য যা হচ্ছে তাতে জবাব বেরোনোর কথাও নয়। শাওন পুনরায় কিচেনের দিকে পা বাড়ালো। বোমা ফাটল রাত্রিবেলা। আজ একটু দেরি করেই খেতে বসেছে জোনাকি। সবে এক লোকমা ভাত মুখে তুলেছে অমনি ফয়সাল এসে ওর পাশের চেয়ারটা টেনে খাবার প্লেট সামনে থেকে সরিয়ে নিল। জোনাকি অগ্নি চোখে ফয়সালের দিকে তাকাতেই ফয়সাল গ্যাগ গ্যাগ করে চেঁচিয়ে উঠল, কি চোখ দিয়ে খেয়ে ফেলবি? খেয়ে ফেল, খেয়ে শান্ত হ, আমাকে আর এত অশান্তি দিস না। জোনাকি শান্ত সুরে বলল, আমি তোমাকে কিভাবে অশান্তি দিলাম? তা নয় তো কি, আমি এত কষ্ট করে একটা সুপাত্র আনলাম তোর জন্য, আর তুই কিনা বিয়ে করবি না বলছিস? কেন রে, আমাদের জ্বালা যন্ত্রণা আর না বাড়ালে চলছে না? আমাকে নিয়ে এত জ্বালা হলে ভেবো না, আমাকে আমার মতো ছেড়ে দাও। খুব সহজ, তোর আপা পরে আমার কান ঝালাপালা করে ছাড়বে। আমাকে একটা প্রশ্নের উত্তর দে, তোকে কি সুখে থাকতে ভূতে কামড়াচ্ছে? আমাকে কেউ কামড়াচ্ছে না ভাইয়া। জীবন যেহেতু আমার, সেহেতু সব সিদ্ধান্ত নেওয়াও আমার একান্ত ব্যক্তিগত হওয়া উচিত। ফয়সাল চোখ বড় বড় করে তাকালো। এখন ব্যক্তিগত ব্যাপারও বুঝিস? এই বিষয়টা নিয়ে আমাকে জোরাজুরি করো না। এটাই আমার একমাত্র সিদ্ধান্ত। জোনাকি উঠে যাচ্ছিল। ফয়সাল ওকে থামিয়ে দিল। তাহলে আমারও একমাত্র সিদ্ধান্ত শুনে যা। তুই যদি এই বিয়েটা না করিস তাহলে এই বিয়ের সঙ্গে সঙ্গে আরও একটা সম্পর্ক ভাঙবে। সেটা তোর আপার সাথে আমার সম্পর্ক। এমনিতেই দিনের পর দিন একটা বানজা মহিলাকে নিয়ে সংসার করতে করতে আমি ক্লান্ত। এখন এই ছুতোয় আমিও তাহলে মুক্তি নেই? ভাইয়া, শুনেছিস নিশ্চয় যা বলেছি? এবার সিদ্ধান্ত নে বসে বসে। আমি ওকে ছেড়ে দিলে চিত্রার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সি লাভ মি ম্যাডলি, ইউ নো দ্যাট। জোনাকি হাঁ মুখ করে তাকিয়ে রইল। এরকম একটা কথা কি করে বলতে পারল ফয়সাল? আপার সাথে ওনার বিয়েটা প্রেমের বিবাহ ছিল।
কত ভালো ভালো ঘর ফিরিয়ে দিয়েছিল আপা, কত মার খেয়েও, কত দুঃখময় পার করেও ভাইয়ার জন্য অপেক্ষা করে গেল। সেই ভাইয়া আজ এমন একটা কথা বলে ফেলল। আপা তো ইচ্ছে করে মা হওয়ার যোগ্যতা হারায়নি। একটা রোগে জোনাকির বুক ফেটে কান্নার উথলে ওঠে। মানুষের রূপ এত বৈচিত্র্যময় কেন? ফয়সাল সালাদের বোল থেকে এক স্লাইস শসা খেয়ে খেয়ে উঠে দাঁড়ালো। আমি চললাম, কাল আবার আসবো। সিদ্ধান্ত পাল্টালো ভালো, নইলে ডিভোর্সের কাগজ করতে আমার 1 সপ্তাহও লাগবে না। মনে রাখিস। কলিং বেল বাজাতেই চিত্রা দরজা খুলে দিল। ফয়সাল বিরক্ত মুখে ঘরে প্রবেশ করে। চিত্রা দরজা আটকাতে আটকাতে স্বাভাবিক কণ্ঠে ছুড়ে দিল প্রশ্নবাণ, এত দেরি করলে যে? ফয়সাল তৎক্ষণাৎ পেছন ঘুরে বজ্রকণ্ঠে বলল, সে কৈফিয়ত তোমায় দিতে হবে নাকি? চিত্রা চুপসে গেল। না মানে, আমি অপেক্ষা করছিলাম। কে বলেছে তোমায় অপেক্ষা করতে? আমি বলেছি? এভাবে বলছো কেন ফয়সাল? আমি তোমার জন্য অপেক্ষা করব না তো কার জন্য করব? যার জন্য ইচ্ছে করো। আমার জন্য এসব নাটক করা লাগবে না। তারপর বেডরুমের দিকে পা বাড়াতে বাড়াতে মুখ বাড়িয়ে অসহ্য শব্দটি উচ্চারণ করে গেল। চিত্রা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আজকের দিনটি চিত্রার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে ওদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। চিত্রা সেই উপলক্ষে অনেক কিছু রেঁধেছে, শাড়ি পরে একটুখানি সেজেছেও। কই ফয়সাল তো ওর দিকে তাকিয়ে কথা বলল, তবুও খেয়াল করলো না। রাতে ফয়সাল খেতে এলো না। চিত্রা কয়েকবার সাধাসাধি করে ফয়সালের রাগ রাগ কথা শুনল শুধু। তারপর ব্যথাতুর হৃদয়ে শাড়ি খুলে সাজগোজ সব মুছে ফেলল। বাথরুমের আয়নায় তাকিয়ে বস্ত্র দুয়েক কেঁদেও ফেলল ও। একটা সময় ছিল ফয়সাল ওর কান্না সহ্য করতে পারত না। কত হয়েছে এমন? চিত্রার কান্না মুখ দেখে ফয়সালও কেঁদে কেটে অস্থির হয়ে গিয়েছে। আর আজ ফয়সাল হয়তো জানেই না চিত্রার চোখ দিয়ে দিনে কতবার পানি ঝরে, কত নির্ঘুম রাতে সাক্ষী হয়ে বসে থাকে ও চুপচাপ। কত অমানিশা যায় ফয়সালের ঘুমন্ত মুখখানায় পুরনো মায়া খুঁজতে খুঁজতে। মেয়েরা অদ্ভুত, ভীষণ অদ্ভুত। এরা প্রিয় মানুষটির দেওয়া কষ্টে ও যত্ন খোঁজে। চিত্রা বাথরুম থেকে বের হতেই দেখল ফয়সাল খুব মনোযোগ দিয়ে মোবাইলে কিছু লিখছে। চিত্রা সাহস করে ওর পাশে গিয়ে বসতেই ফয়সাল ফোনটা লক করে ফেলল। পর মুহূর্তে পাশে বসা চিত্রাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি একটু বসে আসি শান্তিতে, সেটাও থাকতে দেবে না নাকি? চিত্রা অবাক না হয়ে পারল না। বিস্ময় ফুটে উঠল ওর কণ্ঠে। আমি পাশে এসে বসায় তোমার অশান্তি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তো তুমি তো এমন ছিলে না ফয়সাল। এতটা পরিবর্তন একটা মানুষ কিভাবে হতে পারে? চিত্রার চোখজোড়া ছলছল করে ওঠে। ফয়সালের অবহেলা, অপমান, উপেক্ষা ওর হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিনিয়ত। দাউ দাউ করে জ্বালা, বুকের যন্ত্রণা, তবুও ফয়সাল দেখেনি এই মানুষটাকে ও পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে ভালোবেসেছিল। ভালোবাসার প্রতিদান পাচ্ছে এইভাবে? ফয়সাল বিরক্ত হলো। কিছু বলতে না বলতেই চোখের পানি, নাকের পানি সব এক করে ফেলো। শোনো, আমার না এইসব তামাশা আর সহ্য হয় না। জাস্ট সহ্য হয় না। সারাদিন গাধার মতো খেটে তুমি আর তোমার পরিবারের দায়িত্ব পালন শেষেও তোমাদের ভেতর বিন্দুমাত্র কৃতজ্ঞতাবোধ দেখি না আমি। তোমার বোনের জন্য এত ভালো পাত্র খুঁজে নিয়ে আসলাম। আমি নিজে শাওনকে কথা দিয়েছি। এখন তোমার বোন বলেছে বিয়ে করবে না। শাওনের সামনে আমি মুখ দেখাবো কেমন করে? ওর সাথে আমার বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায় পরে। ফয়সাল, এমন কোনো বিষয় না যে তোমাদের বন্ধুত্ব নষ্ট হবে। জোনাকি একটা মানুষ। ওর যদি ইচ্ছে না থাকে তাহলে না করবে বিয়ে। দুনিয়াতে ছেলের অভাব পড়ে যায়নি নিশ্চয়। হ্যাঁ, অভাবই পড়েছে। আমি অন্যত্র বিয়ে দিতে যাই আর তারা অত্র অত্র চেয়ে বসুক। সেসব ফুলফুলি করবে কে পরে? আমার কি টাকার গাছ আছে নাকি পাহাড় আছে? হ্যাঁ। শাওন কিচ্ছু চায়নি। ও জোনাকিকে দেখামাত্র ভীষণ পছন্দ হয়েছে। আমার মনে হচ্ছে ও জোনাকিকে ভালোবাসে। চিত্রা বিদ্রূপের হাসি হাসল। ভালোবাসা বলতে কোনো কিছু নেই ফয়সাল। এটা শুধু মাত্র একটা শব্দই, আর কিচ্ছু না। ফয়সাল ভ্রু কুঁচকে ফেলল সঙ্গে সঙ্গে। কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? এই প্রশ্ন আমি তোমায় করলে মানাবে? তুমি আমাকে করছো?
তুমি এর উত্তর আমার চেয়েও ভালো জানো নিশ্চয়। যদি ভালোই বাসো তাহলে নিজের বোনকে বোঝাও, শাওনের মতো ছেলে বারবার আসবে না, ও ভালো থাকবে। পাগলামো বাদ দিয়ে বিয়েটা সুষ্ঠুভাবে হোক, এরপর জনুর লাইফে আমাদের কারো হস্তক্ষেপ থাকবে না। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল। শাওনকে ও বিশেষ পছন্দ হয়নি। কেন যেন এই ছেলের সবটাই লোক দেখানো মনে হয়েছে। মনে হয়েছে ওর উপরটায় যত সুন্দর, ভেতরটা ততই কুৎসিত। কিন্তু মা আর ফয়সালের মতামতের ভারে ওর আর জোনাকির সিদ্ধান্ত দেবে গেছে। জোনাকিও পরে নিমরাজি হয়েছিল, কিন্তু এখন হঠাৎ কী এমন হলো যে সরাসরি বিয়ে করতে না করে দিয়েছে। চিত্রার মাথা ধরে। নিজের জীবনেই এত সমস্যা যে অন্যের জীবন নিয়ে চিন্তা করার সময় নেই। ফয়সাল ডাকল, এভাবে এর মতো বসে না থেকে নিজের কাজ করো, যাও। চিত্রা ভাবনার জগৎ থেকে ছিটকে বেরোলো। তোমার পাশে 2 মিনিট বসলে সমস্যা ফয়সাল? আমি একটু একা থাকতে চাই। সে তো রোজ থাকো, কতদিন আমার কাছে আসো না, সে হিসেব আছে? শরীর খাই টা আর নেই চিত্রা। চিত্রার ভাষাহীন তাকিয়ে রইল নিষ্পলক। ফয়সালি বিরক্তকর চেহারা করে উঠে চলে গেল। চিত্রার চোখজোড়া আবার বর্ষণ ঝরায়। জীবন মাঝে মাঝে এত নিষ্ঠুর রূপ কেন নেয় কে জানে। শাওন বাড়ি নেই। মেইন ডোর বাহির থেকে তালা দিয়ে কোথায় বেরিয়েছে। সময়টা সকাল। শর্মী ঘুম থেকে উঠে নিজেকে বন্দিদশার আবিষ্কার করেছে পুনরায়। এটা নতুন কিছু নয় ওর জন্য। এর আগে বহুবার ও বন্দির ন্যায় জীবনযাপন করেছে। অবশ্য শাওনের হাতেও সবসময় বন্দি ছিল। শর্মীর বাবা এককালের নাম করা ব্যবসায়ী ছিলেন। শত্রুপক্ষের লোকেরা তার ওপর আক্রমণ চালালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শর্মীর মা নেই ছোট থেকেই। বাবাই মাথার ওপর সবটা হয়ে দাঁড়িয়েছিলেন। অসুস্থতার সময় শর্মী কী হবে ভেবে তিনি অস্থির হয়ে উঠলেন। ঠিক তখনই পরিচয় হয় শাওনের সঙ্গে। বাবা যে হাসপাতালে অ্যাডমিট ছিলেন সেখানে শাওনের মাও ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছিল। কথা বিনিময় হলো। শাওনের মা জানালো তিনি ছেলের বিয়ে দেখে যেতে চান। শর্মীর বাবা একই ইচ্ছা প্রকাশ করল। ব্যাস, ঘটনার সূত্রপাত সেই থেকে। শাওন শর্মীর বিবাহ সম্পূর্ণ হলো একেবারে হঠাৎ করে। তবুও শর্মী খুব খুশি ছিল। তার স্বপ্নের পুরুষকে নিয়ে যত জল্পনা কল্পনা ছিল, শাওন যেন তারই বাস্তব চিত্র। উঁচু, লম্বা, কি সুদর্শন দেখতে। বাবা মারা যাওয়ার আগে আরেকটি ভুল করে বসলেন। শর্মীর নামে না দিয়ে সব কিছু শাওনের নামে লিখে দিয়ে গেছেন। তা নিয়েও শর্মীর মাথাব্যথা ছিল না। স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আর ভরসা তার। সেই আস্থার কাগজ ধীরে ধীরে ফুটো হতে লাগল। শর্মীর পড়াশোনার যোগ্যতা কম। যা আছে তা দিয়ে কিছু করা মুশকিল। টাকা পয়সা অথবা জমানোর সম্পদ বলতে কিছুই নেই। তার ওপর ওর একটা পা জন্মগতভাবে ছোট বলে হাঁটে একটু খুঁড়িয়ে। এমনকি বছরের বেশিরভাগ দিনগুলো পায়ের ব্যথায় অসুস্থও থাকে। সবটা জেনেই শাওনের মা রাজি হয়েছিল। শাওনও রাজি ছিল। প্রথম ওর এই ত্রুটিকে ত্রুটি হিসেবে দেখতেই দেয়নি শাওন। অথচ এখন প্রতিনিয়ত উঠতে বসতে কথা শুনতে হয়। এতটা শোচনীয় অবস্থা হবে কখনো কি ভেবেছিল ও? জানালার গড়ে বসে থেকে অনেক কিছু ভেবে চলল শর্মী। একসময় চোখ ভিজে উঠল। ও ভাবনার গতিপথে লাগাম টানে। উঠে দাঁড়ালো। হেঁটে হেঁটে আরেক রুমে এলো। এই রুমটা শাওনের বিশেষ কক্ষ বলা চলে। যতক্ষণ বাসায় থাকে এই ঘরেই বসে সময় কাটায় ও। শর্মী মাঝে মাঝে আসত এটা ওটা পরিষ্কার করতে। শাওন মানা করার পর আর এদিকে আসাই হয়নি। আসবাবপত্র বলতে একটি বড় টেবিল, 3টি বইয়ের আলমারি, একটি ছোট স্টিলের আলমারি, টেবিল ল্যাম্প, ল্যাম্পপোস্ট, এইসব টুকিটাকি জিনিস। শর্মী দরজা খোলার নবঘোরাতেই বুঝল কক্ষের দরজা লক করা। শাওন লক করে গেছে। চাবি নিশ্চয় তার কাছে। শর্মী বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এভাবে তালাবদ্ধ জীবন আর ভালো লাগে না। এর চেয়ে মৃত্যুই বুঝি শ্রেয়। শর্মী পুনরায় নিজ ঘরে চলে এলো। আবার ছুটে এলো ডাইনিংয়ে। টেবিলের ওপর ফলের ঝুড়ি, কয়েকটা অর্ধনষ্ট আম রয়েছে তাতে, আর একটি ছুরি। শর্মী ছুরিটি হাতে তুলে নিল। এমন জীবনের চেয়ে মৃত্যুই ভালো। শর্মীর হাতের শিরায় কাছাকাছি ছুরিটি নিয়ে কয়েক সেকেন্ড থম খেয়ে রইল। তার রুহু কাঁপছে। চোখ ফেটে দরদর করে পানি ঝরছে।
সকাল সকাল মায়ের চিৎকারে জোনাকি উঠে বসতে বাধ্য হলো। গতকাল রাতে ঘুমিয়েছিল দেরিতে। সারা রাত ধরে ফয়সালের বলা কথাগুলো কানে বাজছিল। ৭-৫ চিন্তায় মাথা ঘুরছিল শুধু। যখন চোখ লাগলো তখন বাইরে ভোরের আলো ফুটি ফুটি। জোনাকি দেয়াল ঘড়িটার ঘুম জড়ানো চোখে তাকালো। ৮:১০। এত সকালে চিৎকার করছে কেন মা? জোনাকি বিরক্ত পায়ে বাইরে বেরিয়ে আসতেই খানিকটা অবাক হলো। চিত্রা বসে রয়েছে। ওর চোখে মুখে ক্লান্তির ছাপ। মা চিত্রার সঙ্গে চিৎকার করে কথা বলছে। ওই যে এসেছে নবাবের বেটি। আমি তো বোঝাতে পারি না বাপু, তুই বোঝা এবার। আমার জীবনটা শেষ করে দিল এই মেয়ে। এত রাজ্যের চিন্তা আর ভালো লাগে না। বিয়ে শাদি করে এই দিকে থিতু হলে আমার মরেও যে শান্তি। জোনাকি মায়ের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে চিত্রার দিকে তাকালো। বলল, তুই এত সকাল সকাল আপা? চিত্রা মুখখানি গম্ভীর করে উত্তরে জানালো, তোরা যা লাগাইছিস আসতেই হলো তাই। আমরা আবার কি লাগালাম? মায়ের কথা ছাড়, তুই নিজে কি শুরু করলি? ফয়সাল কত খেপেছে ধারণা আছে তোর? জোনাকি মৃদু শ্বাস ফেলল। চিত্রা পুনরায় বলে উঠল, দেখ জনু, কম তো বড় হসনি। এই বয়সে তোর মতো মেয়ের সংসার সন্তান সব থাকে। সবাইকে পড়াশোনা করে অমুক তমুক হতে হবে এমন তো কথা নেই। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে দিন চলে গেলেই খুশি। শাওন ছেলেটা ভালো। তোর দুলাভাই বড় মুখ করে কথা দিয়েছে, তোর কারণে যদি অপদস্থ হতে হয় আমার সংসারে কি নেমে আসবে তুই বুঝতে পারছিস? জোনাকি হঠাৎ রেগে গেল। আক্রোশের সঙ্গে বলল, তোমরা আমার জীবনটাকে জীবন মনে করো না, না? একটা কিছু পেলেই আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও। তোমরা এত নিষ্ঠুর আর স্বার্থপর কেন? আমি বিয়ে করতে চাই না, তবুও তোমরা আমাকে জোর করো। আমি কি বাজারের পণ্য নাকি? আমার কথার কোনো দাম নেই? দাম থাকবে না কেন? অবশ্যই আছে। কিন্তু আমরা তো তোর খারাপ চাইছি না। শাওনকে বিয়ে করতে সমস্যা কোথায়? তুই কি চাস না তোর একটা সংসার হোক? নিজের সংসার। ভালোবেসে বিয়ে করলি, এত বছর ধরে সংসার করে যাচ্ছিস, তবুও কি সেই সংসার তোর রে আপু? তুই থাক বা না থাক, তাতে কি দুলাভাইয়ের সত্যিই কিছু এসে যায়? জোনাকির এহেন কথায় মা ধমকে উঠতে লাগলেন। চিত্রা তাকে থামিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তবুও একটা সংসার ছাড়া আমরা অসম্পূর্ণ। আমি তোর পায়ে পড়ছি, তুই আর অমত করিস না। ফয়সালকে আর রাগিয়ে তুলিস না। আমার সংসারটা ভেঙে যাবে জনু। হাত জোর করে বলছি, একটু দয়া কর। চিত্রা সত্যি সত্যি হাত জোর করে নত হলো। জোনাকি দ্রুত বোনকে ধরে সোজা করে দিল। আর ভেতরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এ কোন মোড়ে এনে দাঁড় করালো জীবন নদী। বেলা বাড়ল। চিত্রা আর মা দুপুরে রান্নার জন্য রান্নাঘরে কাজ করতে লাগলো। জোনাকি একা শুয়ে রইল ঘরে। শুভ্র সিলিংয়ের দিকে তাকিয়ে ওর হঠাৎ মনে হলো, ওকে নিয়ে যখন এত জ্বালা, তখন ওই থাকবে না। জোনাকি ঘোরগ্রস্তের ন্যায় উঠে টলমল পায়ে এগিয়ে গেল বারান্দায়। বারান্দাটি দোতলার, হাফ রেলিং করা। এক টুকরো খোলা আকাশ দেখা যায়। জোনাকি পছন্দ করে এ বাড়িতে উঠেছিল। সেই পছন্দের জায়গা থেকেই ও লাফিয়ে পড়ল দোতলা থেকে। মা চিত্রা টের পাওয়ার আগেই ঝনঝন শব্দ তুলে টাইলসের মেঝেতে গড়াগড়ি খেল ছুরিখানা। শর্মী দুহাতে মুখ ঢেকে হাঁটু ভেঙে বসে পড়ল। কাঁদল অনেকক্ষণ। জীবনে তো পাওয়ার কিছুই নেই, তবুও কেন মায়া বোধ হচ্ছে? কেন হাত কাঁপছে? কেন অবচেতন মনে বলছে, না না, এ যে মহাপাপ। এত বড় ভুল তুই করিস না শর্মী। বাবার সামনে কোন মুখে দাঁড়াবি? শর্মী ফোঁপাতে ফোঁপাতে বার কয়েক বাবার নামটি ধরে অস্ফুটে উচ্চারণও করল। ঠিক এমনই সময়ে মেইন ডোর খোলার শব্দ হলো। শর্মী দ্রুত গতিতে উঠে দাঁড়ালো। চোখ মুখ মুছতে মুছতে শাওনের উপস্থিতি টের পেল। তার ঠিক সম্মুখ বরাবর। শাওনের চোখ মুখে ধিকি ধিকি জ্বালা আগুন। শর্মী এগিয়ে আসতে আসতে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কি কি হয়েছে? শাওন জবাব দিল না। হুট করে ওর চোখ চলে গেল ফ্লোরে পড়ে থাকা ছুরিটার দিকে। শাওন এগিয়ে গিয়ে ওটা তুলল। এটা এখানে কেন? আপেল কাটতে গিয়ে পড়ে গেল হাত থেকে। শাওন মেদুর মুখে শর্মীর সামনে এসে দাঁড়ালো। গভীর কণ্ঠে বলল,
আমার কপালে কোথাও কি লেখা আছে আমি গাধা? শর্মী তড়িঘড়ি করে এদিকে ওদিকে মাথা নাড়ালো। ছি ছি, তা কেন থাকতে যাবে? তাহলে মিথ্যা বলে কি প্রমাণ করতে চাইছো? বাসায় যে আপেল নেই তা কি আমি জানি না? শর্মী দাঁত দিয়ে জিভ কাটলেন সঙ্গে সঙ্গে। মুখ ফসকে আপেলের কথা বলে ফেলেছে। শর্মী নিজের পক্ষে কিছুই একটা বলতে নিচ্ছিল। শাওন এক হাত ঘুরিয়ে ওর ঘাড় ধরে টেনে নিয়ে এলো বুকের কাছাকাছি। একদম মিথ্যা না, একদম না। যা জানতে চাইবো সত্যি করে বলবি। তুই বেরিয়েছিলি আবার আবার যোগাযোগ করছিস জোনাকির সঙ্গে? শর্মী ব্যথায় গুঁঙ্গিয়ে উঠল। না, একদম না। আমি কিভাবে বের হব? তুমি আমায় আটকে গেছো শাওন। নিশ্চয় কোনো ছলচাতুরি করে বেরিয়েছিস, নইলে ও এত বড় একটা স্টেপ নিতে যাবে কেন? তুই ওকে মেসেজ দিয়েছিস, ফোন কল, বল কী করেছিস? শাওন, বিশ্বাস করো, আমার মৃত বাবার কসম খেয়ে বলছি, আমি আর জোনাকির সঙ্গে যোগাযোগের চেষ্টাও করিনি। আমার কাছে কোনো ফোন নেই। তুমি নিজে আমার ফোনটা ভেঙে দিয়েছ। আমাকে বাসায় লক করে বাইরে যাও। আমি কিভাবে কি করব? বিশ্বাস করো শাওন। শাওন ছেড়ে দিল। শর্মী মিথ্যা বলছে না। ওর বাবার নাম করেও মিথ্যা বলবে না। আর ও যা বলেছে তা যুক্তিগত। ওর ফোন সেদিন শাওন ভেঙে ফেলে। এরপর থেকে শর্মী ওর কাছে বন্দী। বাহিরের আলো পর্যন্ত দেখতে পায় না। ওর পক্ষে সম্ভব নয় জোনাকির সাথে কন্ট্যাক্ট করা। তাহলে কেন নিজের জীবন দিতে গেল জোনাকি? শাওন ঝটপট শাওয়ার করে তৈরি হয়ে নিল। একবার হাসপাতালে যাওয়া প্রয়োজন। বের হওয়ার সময় শর্মী সাহস করে আগ বাড়িয়ে প্রশ্ন করে ও উত্তর পেল না। শাওন তাড়াহুড়ায় বেরিয়ে আসতে গিয়ে তালা লাগাতে ভুলে গেল। দরজার মুখে বিস্ময় নিয়ে চেয়ে রইল শর্মী। শাওন চলে গেল। মা টের পেয়েছে অনেকক্ষণ পরে। দারোয়ান এসে হাঁপাতে হাঁপাতে প্রথম খবরটা জানালো। চিত্রা সঙ্গে সঙ্গে দৌড়ে জোনাকির ঘরে গিয়ে দেখল ও নেই। ঘর ফাঁকা। পর মুহূর্তে দ্বিতীয় দৌড়ে নিচে এসে দেখল জোনাকির শরীরটা জবাই করা মুরগির মতো থরথর করে কাঁপছে। মাথার পেছন দিক দিয়ে রক্ত ভেসে যাচ্ছে। হাত পা গায়ের কুসুম রঙা জামাটা সব লাল, টকটকে লাল। চিত্রা একটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। ফয়সাল এলো। আশেপাশ থেকে লোকজন এলো। কেউ বোধহয় পুলিশ কল করল। পুলিশও এলো। সবাই ধরাধরি করে জোনাকিকে হাসপাতালে ভর্তি করল। বাড়ির সবাইকে জেরা করে একগাদা প্রশ্ন করল পুলিশ। শাওনের সঙ্গেও দেখা হলো। তাকেও অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। সব শেষে তারা আপাতত বিদায় নিয়ে চলে গেল। ফয়সাল তেতো উঠল চিত্রার ওপর। হাসপাতালের ওয়েডিং ওয়ার্ডে বসেই। আর কত জ্বালাবি তোরা? তোর সাথে আমার কোনো সংসার নাই আর। আজকের পর থেকে তুই তোর মতো, আমি আমার মতো। চিত্রা কাঁপা কণ্ঠে বলল, এসব কি বলছো তুমি? এত বড় একটা বিপদ ঘাড়ে টেনে আনলে আমার সেখানে কি বলার আছে? কোন নাগরের জন্য তোর বোন এই কাজটা করলো দেখ গিয়ে। ফাও ক্যাচালে পড়ব আমি এখন। তুমি কেন ক্যাচালে পড়বে ফয়সাল? তুমি তো কিছু করনি। পুলিশ সম্পর্কে কোনো ধারণা আছে তোর? একে তো তোদের বাপ নাই, সংসারের দায়িত্ব আমি নিয়েছি। তার ওপর তোর বোন অবিবাহিত সুন্দরী। যদি বলে বসে এরা যে আমি কিছু করতে চেয়েছি ওর সাথে, যেটা মেনে নিতে না পারায় এ ধরনের কাণ্ড ঘটিয়েছে, তখন কি বলবি তোরা? হ্যাঁ? চিত্রা হাঁ মুখ করে তাকিয়ে রইল। মা বললেন, বাবা তুমি একটু শান্ত হও। ও কেন এই কাজ করলো আমি বুঝেছি, খুব ভালো করে বুঝেছি। বুঝেছি তো আমিও মা, কিন্তু এখন বুঝে লাভ কি? যা হওয়ার তা তো হয়েই গেছে। ওর বেঁচে থাকাটাই এখন। চিত্রা কেঁদে ফেলল। শাওন এগিয়ে এলো এইবার। শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, কি বুঝেছেন আপনারা? আমাকেও একটু বোঝান। জোনাকি এরকমটা কেন করলো? একদম সত্যি করে বলবেন। আমি মিথ্যা পছন্দ করি না। মা তাকালো। চিত্রাও শক্ত কণ্ঠে জবাবে বলল, আপনার কারণে। ওই আপনাকে বিয়ে করতে চায় না। আমরা সবাই জোর করেছিলাম। তাই ফয়সাল এগিয়ে এসে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল এ পর্যায়ে। কার সাথে খটর মটর করে কথা বলিস তুই? তোর বোনের সাত কপালের ভাগ্য যে
আমার বন্ধু ওকে বিয়ে করতে চেয়েছে, নইলে কি আছে তোদের? ভিখারি যেন কোথাকার। পুনরায় হাত তুলে থাপ্পড় লাগাতে নিলে চিত্রা খপ করে ফয়সালের হাত চেপে ধরে নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে ফয়সালের গালে 5 আঙ্গুলের ছাপ ফেলে দিল। আর কিছু থাকুক বা না থাকুক, আত্মসম্মানবোধ আছে। অনেক হয়েছে, অনেক হয়েছে ফয়সাল, আর না। তোমার জুলুম আর সহ্য করব না আমি। তুমি কি সম্পর্ক ভাঙবে? আমি সব সম্পর্ক ভাঙলাম। তোমার মতো জানোয়ারের সাথে থাকার চেয়ে একা থাকা অতি উত্তম। এত বড় সাহস, এত বড় সাহস! ফয়সাল রাগে কিরমির করতে লাগল। মা দিশেহারা হয়ে কাঁদছেন। এদিকে বড় মেয়ের সংসার ভাঙছে, অন্যদিকে ছোট মেয়েটা ভেতরে মৃত্যুর সাথে লড়ছে প্রতিটি মুহূর্ত। শাওন আর ফয়সাল চোখাচোখি করল। চিত্রা বলে উঠল, সাহসের গুরুত্বটা দেখলে সবে, আরও দেখতে চাও? আর কোথায় কোথায় দাগ ফালাবো বলো? ফয়সাল আক্রোশপ্রসূত এগিয়ে আসতেই পেছন থেকে একটি কণ্ঠস্বর রীতিমতো ভূমিকম্প সকলের মাঝে, বিশেষ করে শাওনের ভেতর। পরিচিত কণ্ঠটি গলায় যেন পাথর বেঁধেছে। পাহাড়ের ন্যায় অটল সেই সুর। বলল, রতনে রতন চেনে, শিওরে চেনে কচু। 2 শিওর এক হয়েছে। বাহ শর্মী! শাওন হাঁ করে চেয়ে রইল। ফয়সালও চিনল। শর্মীর ব্যাপারে সেও জানে। সব জেনেও রাজি হয়েছিল। মূলত শাওনই প্রস্তাব দিয়েছিল। জোনাকির সৌন্দর্য ওকে প্রলুব্ধ করেছে। ফয়সাল ভেবে দেখল, কোনো কিছু ছাড়াই বিদেয় করতে পারলে ক্ষতি কী? শাওন বলছিল, যতদিন বিয়েটা না হচ্ছে ততদিন শর্মিকে আটকে রাখবে ও। তারপর বিয়ের ঝামেলা শেষ হলে পরেরটা পরে দেখা যাবে। হয়তো শর্মিকে তালাক দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলতে পারে। শাওন গটগট পায়ে এগিয়ে গিয়ে শর্মির সামনে দাঁড়াল। কণ্ঠস্বর নিচুতে নিয়ে দাঁতে দাঁত ঘষে জিজ্ঞেস করল, এসব কি হচ্ছে? তুমি এখানে কেন? শর্মি হাসল। সতীনের এত বড় বিপদ দেখতে আসব না? নাটক করো না, চুপচাপ বাসায় যাও, নইলে আবার মারবে, গায়ে হাত তুলবে। এছাড়া আর কোন যোগ্যতা আছে তোমার বলো তো? শর্মি চিৎকার করলে উঁচু গলায় করো। বিড়ালের মতো মিনমিন করছো কেন? শাওন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এ কোন শর্মিকে দেখছে সে? শর্মি বলল, দেখে নাও, দেখে নাও, মন প্রাণ খুলে দেখে নাও। হয়তো আজকের এই দেখাই আমাদের শেষ দেখা। মানে? মানে এরপর তো তুমি চলে যাচ্ছ জেলে। ওইখানে নিশ্চয় টিফিন সাজিয়ে আমি দেখা করতে আসব না। হোয়াট রাবিশ! শর্মি, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল ছিলাম, এখন সুস্থ হইছি। পেছনে উৎসুক জনতার মতো সবাই চেয়ে। শাওন পুনরায় ওকে চলে যাওয়ার জন্য বলতেই পেছনে এসে দাঁড়ালো জনাচারেক অফিসার। শর্মির হাতে একটা ফাইল। সে শাওনকে দেখিয়ে সিগনেচার করে দিল। শাওন জিজ্ঞেস করল, কিসের সাইন দিচ্ছ তুমি? এই শর্মি। শর্মি পুনরায় মুচকি হাসল। যেটা চেয়েছিলে এতদিন ডিভোর্স পেপারে। শাওন সহ উপস্থিত প্রায় সকলেই অবাক চোখে চেয়ে রইল। ওয়েটিং লাউঞ্জে ছোটখাটো একটা জটলা বেঁধে গিয়েছে ইতিমধ্যে। অনেক রোগী যারা হুইল চেয়ারে বসে অপেক্ষা করছিল ডাক্তারের চেম্বারে ঢোকার জন্য, তারাও ব্যথার কাইকুই ভুলে মুখ বাড়িয়ে চেয়ে রইল। 2 জন ওয়ার্ড বয় এগিয়ে এলো হৈ হৈ করতে করতে। কি হচ্ছে এখানে? এত হট্টগোল কেন? পর মুহূর্তে অফিসারদের দেখে ওরা একটু নত হলো। গলার স্বর নরম করে প্রশ্ন ছুড়ে দিল, এনি প্রবলেম? আমাদের বলুন, আমরা হেল্প করছি। একজন অফিসার এগিয়ে এলেন। আসামি ধরতে এসেছি। আসামি? ওয়ার্ড বয় 2 জন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। অফিসার স্মিত হেসে মাথা দোলালেন। শাওনের চাপা গলায় এবার অনুনয়ের সুর বেজে উঠল। সে বলল, তুমি কি করছো এসব শর্মি? আমায় ভুল হয়েছে, আমি মানছি। আমাকে কি মাফ করা যায় না প্লিজ? আমি হাত জোড় করছি সবার সামনে। ভুল? কোনটা ভুল আর কোনটা অপরাধ এইটুকু বোঝার বোধটুকুও নেই দেখছি। শর্মি প্লিজ, এটা একটা হাসপাতাল। এখানে বেশিরভাগ মানুষ বিপন্ন পরিস্থিতিতে আছে। তবুও এখানে এসে আমাকে যথেষ্ট নাটক করতে হয়েছে তোমার জন্য। আর নাটক চাই না। শর্মি ফাইলটা একজন অফিসারের হাতে তুলে দিয়ে সামনে এগিয়ে গেল। ওর পিছু পিছু শাওন আসতে নিলে 2 জন অফিসার
ওর ঘাড়ে শক্ত হাত রাখল। শাওন বুঝল ওরা ওকে নিয়ে যাবে। শাওন ভেতরে ভেতরে কেঁপে গেলেও ওপর থেকে নিজের দৃঢ় আবরণ বজায় রাখার চেষ্টা করল। গলায় সামান্য কাঠিন্য যোগ করে বলল, আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়েছে, কিন্তু আমাকে গ্রেফতার কেন করা হয়েছে? কি অদ্ভুত! ওয়ারেন্ট ছাড়া একজন অফিসার ওর মুখের কথা কেড়ে নিয়ে বলল, সেটা থানায় চলুন, সব দেখতে পারবেন। ধরে ধরে বউ কেলানো না, সব বের করব। মেয়েদের একদম নরম আর দুর্বল পাইছো মিয়া? কেউ এগিয়ে এলো না। শাওনকে এক প্রকার বগল দাবা করে নিয়ে যাওয়া হলো। ফয়সালের দিকে বার কয়েক তাকিয়েও লাভ হলো না। ফয়সাল সরে দাঁড়ালো একদম পেছনে। কেন যেন সেও মারাত্মক ভয় পেয়ে গেছে। ওরা চলে যেতেই শর্মী একটা দীর্ঘশ্বাস ফেলল। চিত্রা এগিয়ে এলো এই পর্যায়ে। আপনি ঠিক আছেন? শর্মীর শুকনো মুখখানা ওপর নিচ দোলালো। বসুন, একটা চেয়ার দেখিয়ে বলল চিত্রা। শর্মী চুপচাপ বসেই প্রশ্ন ছুড়ে দিল, জোনাকির কি অবস্থা? এখনো ভেতর থেকে কেউ বের হয়নি, তাই জানিও না। ওরা দুইজনেই এরপর বেশ অনেকক্ষণ নীরব হয়ে রইল। মা একটু পরপর থেমে থেমে কাঁদছেন। চিত্রা বিরক্ত মুখে সেদিকে তাকাতেই শর্মী বলে উঠল, মায়ের মন। আমি বুঝব না? আমাদের ওপর দিয়ে যা যাচ্ছে এর চাইতে শতগুণ বেশি যাচ্ছে তার ওপর দিয়ে। চিত্রা আর কিছু বলল না। একবার চোখ ঘুরিয়ে ফয়সালকে খুঁজল, সে নেই। কোথায় হাওয়া হয়েছে কে জানে, নাকি তার সাগরিদ শাওনের কাছে ছুটে গেছে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে, কে জানে। যা মন চায় করুক, মরুকও। চিত্রার আর কিছু যায় আসে না। অন্যের বাড়িতে খেটে খাবে, তবুও মানসিক শান্তিতে থাকবে। কারো পায়ের তলায় প্রতি মুহূর্তে পিষিয়ে মরবে না। শর্মী ডাকল, কি ভাবছেন? চিত্রা তাকালো না। কিছু না। ভাববেন না, জোনাকি সুস্থ হয়ে উঠবে। ওর বাচ্চাটাই অমন বলবেন না। ওর মনের জোর অনেক। যে নিজের জীবন দিয়ে দেয় আরেকজনের ভালো করতে, তার মনের জোর কম নয়। শর্মীর কথার অর্থ না বুঝতে পেরে তাকালো চিত্রা। শর্মী বলল, শাওনের সঙ্গে আমার বিবাহিত জীবন প্রায় 5 বছরের। আমি ভালোবাসা ছাড়া তাকে কিচ্ছু দেইনি। সে অবহেলা ছাড়া আর কিছু দেয়নি। তারপরও আমি মেনে নিয়ে চলছিলাম। কিন্তু এই পৃথিবীতে এমন কি কোনো নারী আছে যে নিজের ভালোবাসার ভাগ আরেকজনকে দেবে? যখন শুনলাম শাওন দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে, আমি ঠিক থাকতে পারিনি। ভেবেছিলাম জোনাকির নিশ্চয় হাত আছে। সব জেনে সে শাওনকে আমার থেকে কেড়ে নিচ্ছে। তাই অনেক কষ্ট করে শাওনের ফোন থেকে লুকিয়ে ওর নাম্বারটা নেই এবং যোগাযোগ করে দেখা করি। তখন তাকে উল্টাপাল্টা অনেক কিছু বললেও পরে আস্তে আস্তে বুঝেছি আসলে জোনাকির এখানে কোনো দোষ নেই। সব কিছুর নষ্টের মূল শাওন নিজেই। তাই অহেতুক একটা মেয়েকে দোষারোপ করে কী করব? স্বামী যেখানে ভালো না, আমি তাই মেনে নিয়েছিলাম। ভাবলাম আসুক, বিয়ে করে আনুক, সংসার করুক, ভালো থাকুক, আমি আমার সবটুকু দুঃখ নিয়ে খারাপই থাকবো না হয়। কিন্তু আজ সকালে যখন দেখলাম শাওন বাড়ি ফিরে আমাকে জহুরি ভাবে প্রশ্ন করল, আমার কেমন যেন খটকা লাগলো। মনে হলো অবশ্যই কিছু একটা হয়েছে, নইলে ওর এমন আচরণ করার কথা না। গোসলের সময় কেউ একজন কল করেছিল ওকে, তখন কথা শুনলাম শাওনের, জোনাকি সুসাইড করেছে। শাওন একবারও জিজ্ঞেস করল না ও বাঁচবে কিনা। বারবার ভয় পাচ্ছিল পুলিশ কেস না হয়ে যায়। ঠিক তখনই আমি বুঝে যাই জোনাকি ওর মোহ, ভালোবাসা নয়। আমার মতো আরও একটা মেয়ের জীবন নষ্ট হতে চলেছে। আর টিকতে পারলাম না এরপর। শাওন বেরোনোর পর অনেক ভেবে আমি এই স্টেপ নিয়ে নিলাম। আমাদের বিল্ডিং এই একজন উকিল থাকেন। উনি অনেক আগে থেকেই আমার সাংসারিক জীবন সম্পর্কে জানতেন। তিনি আমাকে হেল্প করলেন। তারপর এই তো। শর্মী থামল। একদমে অনেকগুলো কথা বলার কারণে ও হাঁপিয়ে গেছে। মা হাঁ করে সবটা শুনছিলেন। এতক্ষণে উনি বুঝলেন কেন শাওনকে বিয়ে করতে চাচ্ছিল না জোনাকি।
কোথাও না কোথাও প্রমাণ না পাওয়া সত্ত্বেও জোনাকির অবচেতন মন বারবার ভয় পাচ্ছিল। সত্যিই না কারো সংসার ভাঙার কারণ হিসেবে ওকে সমাজে বেঁচে থাকতে হয় একদিন। এত বড় লজ্জিত অন্যায়ের চেয়ে ওর কাছে মৃত্যু সহজ মনে হয়েছে। তাই নিজেকে বলি দিতে ভাবিনি খুব একটা। শর্মী পুনরায় বলতে শুরু করলো, একটা মেয়ে আমার জন্য নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবলো, আর আমি ওর জন্য কিচ্ছু করব না? আমার মনুষ্যত্ব কোথায় তাহলে? তাই সব শেষ করে লম্পটটাকে পুলিশ দিয়ে দিলাম। এবার কেস হবে, কেস লড়বে আমি। তাতে যত বাধা আসে আসুক, শুধু জোনাকি না। ও যেন আর কোনো মেয়ের জীবন নষ্ট করার কথা চিন্তাও না করতে পারে, সে ব্যবস্থা করব। দুনিয়ার সামনে ওর আসল মুখোশ খুলে দিব। চিত্রা ছলছল চোখে শর্মির কাঁধে একটি হাত রাখল। সব নারী তোমার পাশে আছে শর্মি। মা এগিয়ে এসে শর্মির মাথায় হাত বুলিয়ে দিয়ে গিয়ে কেঁদে ফেললেন। শর্মি উঠে দাঁড়ালো। এমন মুহূর্তে কেবিনের ভেতর থেকে ডাক্তার বেরোলেন। তিনজনই চোখের জল মুছে এগিয়ে গেল। ডাক্তার বললেন, গুড লাক ফর হার। এবারের যাত্রায় আশা করি বেঁচে যাবেন উনি। সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগবে। শরীরের বাম অংশের নার্ভ সিস্টেমে বেশি চোট লাগায় হয়তো আংশিক প্যারালাইজড হতে পারে। তবে নিয়মিত ব্যায়াম এবং ট্রিটমেন্ট ওনাকে একদিন সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। আমি কি একবার ওকে দেখতে পারি ডাক্তার সাহেব? একজন আসুন। শর্মিই গেল সবার প্রথমে। বিছানাবন্দি জোনাকি। মুখটা শুকিয়ে এইটুকুন হয়ে গেছে। ঠোঁটের একপাশ ব্যান্ডেজ, মাথা ব্যান্ডেজ, হাতের কিছু জায়গায় ব্যান্ডেজ। শর্মির বুকটা মোচড় দিয়ে ওঠে। ও ধীর পায়ে এগিয়ে গিয়ে নিতে থাকা একটা হাত তুলে নিল নিজের মুঠোয়। কিছুক্ষণ চুপ করে রইল। এরপর ভীষণ আস্তে আস্তে, যেন জোনাকি শুনছে এমন ভঙ্গিতে বলল, আমরা সবাই বন্দী। কেউ সম্পর্কের জালে বন্দী, কেউ কোনো দায়িত্বের শিকড়ে বন্দী, কেউ বা ওয়াদা দিয়ে বন্দী। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে আমরা সবাই একটা বন্দিদশায় বসবাস করি। এজন্যই আমাদের এত আফসোস, এত হতাশা। যদি জীবনটাকে খোলা পাখির মতো যাপন করতে পারতাম, তবে বুঝি বুকে আর আফসোস রইত না। জোনাকি, দ্রুত সুস্থ হও। তুমি, আমি, আমরা পাখি হব। এত বড় আকাশে আর দুটো পাখি বাড়তি ওড়ার চেষ্টা করলে ক্ষতি কী? সমাপ্ত।